ভারত আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। তার মানে কি ভারতকে ভয় পেতে হবে? অবশ্যই না। কারণ হচ্ছে আমাদের 20 কোটি জনসংখ্যা, 20 কোটি জনসংখ্যা আমাদের একটা বিশাল শক্তি। যদি আমরা ইউনাইটেড থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারলে 20 কোটি জনসংখ্যা একটা বিশাল শক্তি। ভারতের যে সংকীর্ণতা, ভারতের যে উগ্রবাদ, ভারতের যে সাম্প্রদায়িকতা, সেটা সব থেকে বেশি স্প্রেড করেছে, বিস্তার লাভ করেছে ভারতীয় শিক্ষিত সমাজের মধ্যে। এটা খুব আশ্চর্য ব্যাপার, এটা পৃথিবীতে কোথাও ঘটে না। ভারতের শিক্ষিত মধ্যবিত্ত সমাজ সব থেকে কমিউনাল। ভারত বলতে সাউথ ইন্ডিয়া বাদ দিয়ে, সাউথ ইন্ডিয়া কিন্তু কমিউনাল না, আপনাদেরকে মনে রাখতে হবে। সাউথ ইন্ডিয়া ইজ নট কমিউনাল। যেখানে আমি বললাম, যেখানে রাম হিরো না, যেখানে রাবণ হিরো, ওখানে হিন্দুত্ববাদ চলে না, ওখানে বিজেপির একটা সিটও নাই। কিন্তু নর্থ ইন্ডিয়াতে প্রচন্ড ভাবে তারা কমিউনাল, এবং নর্থ ইন্ডিয়ার সব প্রফেসররা, সব নাম করা, সব পিএইচডি নাম করা সায়েন্টিস্ট, তারা সব কমিউনাল হয়ে গেছে, মধ্যবিত্তরা সব কমিউনাল হয়ে গেছে। তো একটা রাষ্ট্রের যখন শিক্ষিত সমাজ এবং মধ্যবিত্তরা কমিউনাল হয়ে যায়, সেই রাষ্ট্র দীর্ঘদিন ধরে কমিউনাল থাকবে। কারণ এই যে বইপত্র রচনা, আজকের যে বইপত্র, যে দুটো বই নিয়ে আমরা আলোচনা করছি, এসব বইপত্র রচনা, সরকার পরিচালনা, তারপরে ইকোসিস্টেম তৈরি করা, যেটাকে আমরা ইকোসিস্টেম বলি, এগুলো কারা করে? এগুলো মধ্যবিত্ত সমাজ করে। তো ইন্ডিয়ান ইকোসিস্টেম, ইন্ডিয়ান মিডিয়া কাদের কন্ট্রোলে? মধ্যবিত্তদের কন্ট্রোলে, এবং এরা সব করে। কাজেই ভারতীয় যে হিন্দুত্ববাদ, সেটা শুধুমাত্র মুসলমানের প্রতি বিদ্বেষ দ্বারা সৃষ্ট। এটা হচ্ছে বাস্তবতা, এটা আমাদের মনে রাখতে হবে। তো সেই জন্য এই যে বইটা, আমি মনে করি হিন্দুত্ববাদী চরমপন্থা বইটা, যদি ভারত সম্পর্কে আপনার জানার ইচ্ছা থাকে, এই বইটা পড়া দরকার। আমার খুব পছন্দ হয়েছে বইটা। আরেকটা কারণে পড়া দরকার, আপনি বলতে পারেন ভারত আর এক দেশ, তারটা আমার পড়ার দরকার থেকে, আমার দরকার আছে। কারণ ভারত আপনার সর্ববৃহৎ প্রতিবেশী। ভারতের সাথে আমাদের বর্ডারের লেন্থ কত? 4000 কিলোমিটার। 4000 কিলোমিটারের বেশি ভারতের সাথে আমাদের যে সীমান্ত। এবং ভারত ইজ এ রিজিওনাল পাওয়ার, বিশ্ব ওয়ার্ল্ড পাওয়ার না, বাট রিজিওনাল পাওয়ার। এবং ভারতের অ্যাটমিক বম আছে, পারমাণবিক শক্তি আছে। সো মিলিটারিলি অ্যান্ড ইকোনমিক্যালি ভারত আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। তার মানে কি ভারতকে ভয় পেতে হবে? অবশ্যই না। কারণ হচ্ছে আমাদের 20 কোটি জনসংখ্যা, 20 কোটি জনসংখ্যা আমাদের একটা বিশাল শক্তি। যদি আমরা ইউনাইটেড থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারলে 20 কোটি জনসংখ্যা একটা বিশাল শক্তি। আর ইরানের জোর যদি থাকে, ইরানের দিকে তাকান, ইরান কিভাবে এখনো যুদ্ধ করে যাচ্ছে। কি আছে ইরানের? আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় কিছুই নেই। আমি বলবো কিছুই নেই। এবং আপনারা যদি মনে করেন ইরান যুদ্ধ জিতবে, যুদ্ধ জিতবে না। কিন্তু ইরানের টিকে থাকাটাই যুদ্ধ জেতা, আপনাদের মনে রাখতে হবে। ইরানকে টিকে আছে এটাই যুদ্ধ জয় না। ইরানকে সত্যি যুদ্ধ জিততে পারবে? কিভাবে জিতবে? আমেরিকার সঙ্গে অন্যরা কি যুদ্ধ করতে পারছে? রাশিয়া পারছে, চায়না পারছে? পারছে না। পারবে হয়তো, আজ থেকে 50 বছর পরে পারবে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন না, যে আমি যদি এক দল দিয়ে আর এক দলকে প্রতিহত না করতাম, তাহলে পৃথিবী কোন শৃঙ্খলা থাকতো না পৃথিবীতে, বলেছেন না আল্লাহ। এবং আমরা যদি গত 3000 বছরের মানব সভ্যতার ইতিহাস পড়ি, তাহলে একের পর এক সাম্রাজ্য পরিবর্তন হয়েছে না। এক সময় পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীর সর্বপ্রথম ইন্টারকন্টিনেন্টাল ইম্পেরিয়াল পাওয়ার ওয়াজ পার্সিয়া। ইন্টারকন্টিনেন্টাল ইম্পেরিয়াল পাওয়ার। এই জন্য বলছি যে পার্সিয়া কোথায়? পার্সিয়া এশিয়াতে। কিন্তু গ্রিস পার্সিয়ার অধীনে ছিল, গ্রিস ইউরোপে। সুতরাং ইউরোপের একটা বড় অংশ পার্সিয়ার অধীনে ছিল, ইন্ডিয়া পার্সিয়ার অধীনে ছিল। আমি বলছি যখন দারিউস এবং সাইরাস, তারা যখন পারস্যের রাজা ছিলেন, সেই সময়, মানে ধরেন খ্রিস্টের জন্মের 500 বছর আগে, পার্সিয়ান ওয়াজ দ্য গ্রেটেস্ট সিভিলাইজেশন এন্ড গ্রেটেস্ট ওয়ার্ল্ড পাওয়ার। তারপরে পার্সিয়ানরা হেরে গেছে, তারা এসছে, রোমানরা এসছে, বাইজেন্টাইনরা এসছে। তারপরে বাইজেন্টাইনরা হেরে গেছে, তারা এসছে, মুসলিমরা এসছে। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা যারা ইসলামের ইতিহাসের ছাত্র, তারা জানেন 636 খ্রিস্টাব্দে, এটা অবিশ্বাস্য যে তখনকার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন উনি ছিলেন খলিফা, এবং আবার ছিলেন মিলিটারি লিডার ছিলেন মুসলিমদের খালিদ বিন ওয়ালিদ।
এবং উবাইদা ইবনে জাররাহ, তারা একই সঙ্গে পারস্য সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সম্রাট দুটা শক্তিকে একই সঙ্গে পরাজিত করেছে। কাদেসিয়ার যুদ্ধে হারিয়েছিলেন পারস্য সম্রাটকে এবং ইয়ারমুকের যুদ্ধে হারিয়েছিলেন বাইজেন্টাইন সম্রাটকে। এটা ভাবা যায়? পৃথিবীতে তখন তিনটা শক্তি, মুসলিম, পার্সিয়া, বাইজেন্টাইন। বাইজেন্টাইন এবং পার্সিয়াকে একই সঙ্গে মুসলমানরা হারিয়েছিল। মুসলমানদের সংখ্যায় কত ছিল? খুবই কম। কারণ তাদের ইমানের শক্তি ছিল, আর সবচেয়ে বড় কথা, আল্লাহ চেয়েছিলেন। আল্লাহ তো বলেছেন হও বললেই হইয়া যায়। সুতরাং আল্লাহ চেয়েছিলেন এবং মুসলমানদের ইমানের শক্তি ছিল, সেই জন্য মুসলমানরা জয়লাভ করেছিল। তারপরে মুসলমানরা পরাজিত হয়েছে। এই যে সাইকেল, এই সাইকেলে আপনি নিশ্চিত থাকুন আমেরিকাও পরাজিত হবে। সময়ের ব্যাপার মাত্র। 100 বছর আগে যান, 100 বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য সম্পর্কে কি বলা হতো জানেন? ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। মানে ব্রিটিশ সাম্রাজ্য এত বড় যে সেখানে কখনো সূর্য অস্ত যায় না। সেই ব্রিটিশরা আজকে কোথায়? ইউরোপের একটা ক্ষয়িষ্ণু শক্তি, ইউরোপের একটা ছোট শক্তি। ইউরোপের 1 নম্বর না। জার্মানি ব্রিটিশদের থেকে অনেক পাওয়ারফুল, এমনকি হয়তো ফ্রান্সও পাওয়ারফুল ইংল্যান্ডের চেয়ে। আর এখন আমেরিকা ইজ দ্য লার্জেস্ট মিলিটারি পাওয়ার, লার্জেস্ট ইকোনমিক পাওয়ার। বাট আমেরিকার বয়স কত? আমেরিকার বয়স 250 বছর। আমি যদি আমেরিকার রাষ্ট্রের বয়স চিন্তা করি, 250 বছরের নাতে কোনো ইতিহাস নাই। মেবি 50 বছর পরে দেখবেন আমেরিকার 1 নম্বর নাই। আল্লাহ নিয়মই তাই। আল্লাহ এইভাবেই এক দলকে আর এক দল দিয়ে প্রতিহত করবেন, যেটা কোনো জন্য আল্লাহ বলেছেন। তো যে কথাটা আমি বলার চেষ্টা করছিলাম সেটা হলো আমাদের জন্য ভারতের রাজনীতি বোঝাটা খুব জরুরি। এটা বুঝতে হবে, এবং বুঝতে পারলেই আমরা প্রস্তুত থাকতে পারবো, যাতে করে আমাদের কি ইচ্ছা? আমাদের ইচ্ছা হচ্ছে আমাদের স্বাধীনতা রক্ষা করা। এই তো, আমাদের তো কোনো টেরিটোরিয়াল অ্যাম্বিশন নাই। আমরা তো অন্য কোনো দেশের জায়গা চাচ্ছি না, আমরা তাদের সম্পদ দখল করতে চাচ্ছি না। আমরা আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাচ্ছি। এটাই তো আমাদের কাম্য। এবং আমাদের মেইন এক্সটার্নাল থ্রেট কে? মেইন এক্সটার্নাল থ্রেট ভারত। কারণ ভারত সবচেয়ে বড়, ভারত সবচেয়ে শক্তিশালী। এই কারণে ভারত আমার, এবং ভারত আমার নেইবার, এই কারণে ভারত আমার সব থেকে বড় থ্রেট। শত্রু শব্দটা আমি ব্যবহার করছি না, আমি বলছি হুমকি। সবচেয়ে বড় হুমকি আমাকে। সুতরাং তাকে যদি মোকাবেলা করতে হয়, তাহলে শুধু গায়ের জোরে মোকাবেলা করলে হবে না, ইন্টেলেকচুয়ালি মোকাবেলা করতে হবে। তো আগে আমি প্রফেসর সাহেবকে বলছিলাম, মুসলমানের পতন হয়েছে যেদিন আমাদের ইন্টেলেকচুয়াল পতন হয়েছে, সেদিন আমাদের পতন হয়েছে। আজকেও তো সারা পৃথিবীর 50% এনার্জি মুসলমানদের হাতে। কিন্তু আজকেই আমার দেশে বোধহয় একটা স্টোরি আছে যে টপ 15 জিডিপির মধ্যে কোনো মুসলমান দেশ নাই। আমার দেশ, আমার পত্রিকাতেই আছে আজকে টপ 15 এর মধ্যে কোনো মুসলিম কান্ট্রি নাই। এক্সপোর্ট আইটেমের মধ্যে 80% এক্সপোর্ট আইটেম ওয়ার্ল্ড ট্রেডে সব মুসলিম ওয়ার্ল্ডের বাইরে। তো আপনি কিভাবে ফাইট করবেন? আপনি ইকোনমিক্যালি পারবেন না, আপনি মিলিটারিলি পারবেন না। আপনার মিলিটারি আরব বিশ্বগুলো কি করছে? সব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র দিচ্ছে। শুধু আরব বিশ্ব কেন, টার্কির মতো দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র দিচ্ছে। তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনে নিজেকে রক্ষা করবেন? পারবেন না রক্ষা করতে। তাহলে কেন কিনতে হচ্ছে আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র? বিকজ আপনি আপনার অস্ত্র বানানোর টেকনোলজি আপনার কাছে নাই। টেকনোলজি নাই কেন? কারণ আপনি ইন্টেলেকচুয়ালি পরাজিত হয়ে গেছেন। আব্বাসিদ খলিফার সময় মুসলিম ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়ালি 1 নম্বরে ছিল, এই জন্যই তারা এত পাওয়ারফুল ছিল। খলিফা মামুন যখন খলিফা ছিলেন, তখন যে বাইতুল হিকমা, সেখানে সব দুনিয়ার, আজকে আমেরিকার কথা বলি না আমরা, যে নোবেল লরিয়েটরা সব আমেরিকা, আর বাইতুল হিকমাতে সব পৃথিবীর যত ব্রেন সব বাইতুল হিকমাতে ছিল। তা আমরা যদি আবার নতুন করে বাইতুল হিকমা তৈরি করতে না পারি, তাহলে আমরা এই 200 কোটি মুসলমান থাকবো, কিন্তু অত্যাচারিত হতে হবে, যেভাবে ভারতে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে। নামাজ পড়ার অধিকার নেই, নিজের ধর্মের অধিকার নেই, নিজের বাড়িতে নামাজ পড়তে পারে না। যেটা বাদী দেন, মসজিদ বাদী দেন যে মসজিদে নামাজ পড়তে, নিজের বাড়িতে, ইউপিতে নিজের বাড়িতে ছাদে নামাজ পড়ছিল, অ্যারেস্ট করে নিয়ে গেছে, ছাদে নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে হবে ঘরের ভিতরে।
নিজের বাড়ির ছাদে নামাজ পড়তে পারে। মুশকিল হচ্ছে যে আমাদের দেশে এগুলো নিয়ে আমরা আলোচনা করি না, আমরা আলোচনা করতে সংকোচ বোধ করি। কেন কেন সংকোচ বোধ করি? আমরা তো বানিয়ে না বললেই তো হলো, আপনি বানিয়ে কথা বলবেন না, আর আপনি এমন কিছু বলবেন না যাতে আমাদের দেশের সংখ্যালঘুরা নিরাপদ না থাকে, এরকম কিছু বলবেন না। কিন্তু তাই বলে অন্য দেশে মুসলমান ভাইদের উপর অত্যাচার হবে আর আমরা চুপ করে থাকবো? প্রশ্নই আসে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কাজে আমি মনে করি এই যে দুটো বই আজকে আমরা বড় উন্মোচন করতে যাচ্ছি কিছুক্ষণ পরে, এটা অত্যন্ত ভালো কাজ করেছেন যিনি করেছেন, আনাস প্রকাশক যারা লিখেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাই। এবং এই কাজটা আমাদের অব্যাহত রাখতে হবে। সেটাতে আপনি মানুষ আসুক আর না আসুক, এরকম অনুষ্ঠানে উপস্থিতি কম হোক বেশি হোক, ওই যে একটা কথা আছে, আমার সেই রবীন্দ্রনাথের কথা বলতে হয় যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, একলাই চলতে হবে, সমস্যা কি? আমি একবার বলেছিলাম, আপনারা একটু আগে বলেছিলেন, আমি একাই লড়াই করি। আজ থেকে কখন, তখন জুলাই বিপ্লব কারো মাথায় ছিল না, 2018 সালে, আজকে তো 2026 সালে আমরা কথা বলছি। 2018 সালে আমি বলেছিলাম আমি একলাই লড়াই করি। আমার সাধ্য মতো আমি করেছি, যতটুকু সাধ্য ছিল, এর চেয়ে বেশি সাধ্য আল্লাহ আমাকে দেন নাই। যতটুকু আল্লাহ দিয়েছেন আমি লড়াই করবার চেষ্টা করেছি, এবং এই লড়াইটা আমাদের অব্যাহত রাখতে হবে। তবে লড়াইটা অব্যাহত রাখতে গেলে আপনি ইন্টেলেকচুয়ালি আপনাকে সুপিরিয়র হতে হবে। ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি আপনি যদি না করতে পারেন তাহলে আমি সাকসেসফুলি লড়াই করতে পারবো না। তো আমি মনে করি এর মাধ্যমে আমাদের পথ চলা শুরু হবে, এবং এই ধরনের আরো অনেক বই রচিত হবে, এবং আনাস আরো মন খারাপ না করে আরো অনেক বই সে প্রকাশনা করবে। আমি তাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।